নীলি কলেজ থেকে মাত্র বাসায় ঢুকে দেখল বাসার পরিবেশ ভীষণ থমথমে। সবাই ড্রয়িং রুমে গম্ভীর মুখ নিয়ে বসে আছে। নীলি বুঝতে পারছে না তাদের বাসার লোকেরা যেখানে 2 দিন ভাত না খেয়ে থাকতে পারে অথচ হাসি বন্ধ করে থাকতে পারে না, সেখানে কি এমন ঘটলো যে সবার মুখের হাসিই উবে গেল। নীলির বাবা আব্দুল কাদের মাথায় হাত ঠেকিয়ে বসে আছেন আর বারবার একই কথাই বলছেন, এখন কি করব? এতগুলো মানুষকে নিয়ে আমি যাব কোথায়? মাত্র 15 দিনের মধ্যে এত বড় শহরে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব? বাবার কথার মাথা মুন্ডু নীলি কিছুই বুঝল না। 15 দিনের মধ্যে বাড়ি ভাড়া করতে হবে কেন, যেখানে তাদের নিজের বাড়িই আছে। বাবা, মা, কি হয়েছে? ও দাদু, তুমি কান্না করছো কেন? ডোন্ট ক্রাই ডার্লিং। নীলি তার দাদির চোখের পানি মুছিয়ে দিল আর নীলির দাদি সাথে সাথেই নীলিকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করলেন। এদিন দেখনের আগে আমার মরণ দিলা না কেন খোদা? সারা জীবন এই ভিটা বাড়ি আগলায় রাখলা, এখন আমার নাকি কয় বাড়ি ছাড়ন লাগবো। এই শয়তানের বাচ্চা, আমার পোলা তোগো কি ক্ষতিটা করছে? তোরা আমগো এত বড় বিপদে ফালাইলি। এহে, তারাইয়া দেওয়া এতই সোজা? তারা বাড়ির মালিক বলে যা খুশি তাই করবে? আমার গ্রুপের পোলাপান নিয়ে এমন মায়ের দিব যে ওই বেটা। তুই চুপ কর বাপ, ওদেরকে তুই চিনিস? সব জায়গায় মাস্তানি দেখাতে চাস না, তোর মতো 10টা মাস্তান ওরা পোষে। আচ্ছা, কি হয়েছে আমাকে কেউ বলবে প্লিজ? তোমাদের কথা শুনে আমি আর টেনশনে থাকতে পারছি না। নীলি, বিরক্ত করিস না তো। টেবিলে খাবার দিয়েছি, খেতে বস। খাবার টেবিলে বসে শিলি আর শ্রাবণের কাছে যা শুনল তাতে টেনশন নিলেই মাথা নষ্ট হওয়ার উপক্রম। এই বাড়িটা নীলের বাবার মামার বাড়ি। ভদ্রলোকের কোনো ছেলে ছিল না বলে নীলের বাবাকে উনি ছেলের মতোই দেখতেন। ছোটবেলা থেকে নীলেরা এই বাড়িটাই বড় হয়েছে, কিন্তু ভদ্রলোকের মৃত্যুর সময়ের উবিল অনুসারে বাড়ির মালিক ওনার মেয়ের পক্ষের একমাত্র নাতি সানভি মির্জা। সানভি মির্জা দেশের টপ বিজনেসম্যান সারোয়ার মির্জার একমাত্র ছেলে। কয়েক মাস আগে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সানভি ও তার বাবা কেউই এই বাড়িতে আর ওদের থাকতে দেবে না। ওরা 15 দিনের মধ্যে বাড়ি খালি চায়। সকালে উকিলের নোটিশ এসেছে এটার জন্যই। ইচ্ছা করছে ওই সানভির বাচ্চা সানভিকে ভাতের সাথে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। যাই বলিস আপু, হি ইজ সো হট। কাঁচা চিবিয়ে খাওয়ার মতো একটা জিনিস। উফ, কি অ্যাটিটিউড! তুই কি মিস করছিস রে? দেখলেই ক্রাশ খেতি। আমি তো ওর উপরে পুরাই ফিদা হয়ে গেছি। সানভি, আই লাভ ইউ জান। নীলি ভাত মাখানো হাতে শিলির গালে দিল একটা থাপ্পড়। ওই লোকটা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আর তুই ওই লোকটার উপর ক্রাশ খাচ্ছিস? ছাগল কোথাকার! তোর কোনো দিন বুদ্ধি হবে না। আমি ওই ব্যাটাকে অভিশাপ দিলাম। ওর বউ একটা শাকচুন্নি, পেতনি, পাগলনি, তেঁতুল গাছের ডাকিনি হবে। কথাটা বলেই নীলি কাশতে লাগলো। কিছুতেই কাশি থামে না। শিলি নীলিকে পানি খাওয়ালো। এই আপু, এত কাশছিস কেন তুই? নিশ্চয়ই তোকে কেউ গালি দিচ্ছে। ব্লু মুন হোটেল রুমে এক হাতে ওয়াইন নিয়ে চাদরের নিচে কল করে আনা মেয়েটির ঘাড়ে কামড় বসাতে গিয়ে থেমে গেল সানভি মির্জা। মনের ভেতর উথাল পাতাল ঝড় বয়ে যাচ্ছে তার। চোখের সামনে সকালে দেখা চোখ দুটো ভেসে আসছে শুধু। সকালবেলা গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ল রাস্তা দিয়ে একটা কলেজ ড্রেস পরা মেয়ে 2 বেনি ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দমকা বাতাসে মেয়েটির বেনি সরে গিয়ে ওর মুখ দেখল সানভি। সাথে সাথেই ওর নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। মেয়েটিকে সে চেনে না, আগে কখনোই দেখেনি, কিন্তু ওই চোখ দুটো তার ভীষণ চেনা। খুব ছোটবেলায় ওই চোখ দুটো সে দেখেছিল। ওই চোখের প্রতিটা হাসি, কান্না, ভাষা সব সানভির চেনা। ওই চোখ দুটো ঠিক এমন একজনের মতো যাকে সে হারিয়ে এখনো খুঁজছে। তবে কি এই সেই? ওহো ডার্লিং, হোয়াট হ্যাপেন্ড? ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। রাগে বিরক্তিতে মেয়েটিকে বিছানা থেকে ছুড়ে দিল সানভি। পরক্ষণে ইন্টারকম টিপল। সানভির পার্সোনাল ম্যানেজার এসে বলল, কিছু লাগবে স্যার? ওকে যে পেমেন্টে ঠিক করা হয়েছিল তার ডাবল পেমেন্ট দিয়ে বিদায় করুন। আই ডোন্ট নিড হার।
ছয় বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল নীলি, কারণ তার বলটা সরাসরি একটা কালো রঙের গাড়ির কাঁচে লেগেছে, যে গাড়িটা মাত্র গলিতে ঢুকেছে। গাড়িতে আর কেউ নেই, বরং সানভি ছিল। এত শখের গাড়ির কাঁচ ভাঙায় রেগে গাড়ি থেকে নেমে গটগট করে এসে নীলিকে টান দিয়ে নিজের দিকে ঘোরালো। এই, কে আপনি ভাই? এত অসভ্য কেন? মেয়েদেরকে টাচ করতে মজা লাগে? সাথে সাথেই নীলের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিয়ে সানভির হাতের বলটা দেখিয়ে বলল, তুমি জানো আমার গাড়ির কাচের দাম কত? আপনার নিজের গাড়ির কাচের দাম কত আপনি জানেন না? আমাকে জিজ্ঞেস করছেন কেন? হেই শাট আপ! তোমার সাহস কি করে হয় আমার এত দামি গাড়ির কাচ নষ্ট করার? আবার বিয়াদবের মতো কথা বলছো। আপনি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখছিলেন না এখানে আমরা খেলছি? তাহলে গাড়ি নিয়ে ঢুকেছেন কেন? আর এই সামান্য গাড়ির কাঁচের জন্য একটা মেয়ের গায়ে হাত তুলবেন? আপনি জানেন আমার বাবা কখনো আমাকে মারে না। নীলি কোমরে হাত দিয়ে সানভির দিকে তেড়ে গেল। সানভি একদম আশ্চর্যের চেয়ে আশ্চর্য হয়ে গেছে। এই মেয়েটা এত সাহস কিভাবে পাচ্ছে? সানভির ইচ্ছা করছে আর একটা থাপ্পড় দিয়ে মেয়েটার গাল লাল বানিয়ে ফেলতে, কিন্তু সে পারছে না, কারণ নীলির দিকে ভালো করে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। নীলির চোখের পানি, ঠোঁট ফুলিয়ে কাদা, সব কিছু তার ভীষণ চেনা লাগছে, ঠিক কালকের মতো। আর এটাই বা কেমন ঘটনা? বারবার এই মেয়েটার সাথেই কেন তার দেখা হয়? বলটা ফেরত দিন। সানভি এখনো নীলিকে দেখতেই ব্যস্ত, আর কিছু তার মাথায় ঢুকছে না। ও ভাইজান, আপনি কি ওয়ালটন ফোন? হোয়াট? না, মাঝে মাঝে হ্যাং হয়ে যান, তাই বলছিলাম আর কি। দেখো মেয়ে। সানভি নীলিকে কিছু বলবে, তখনই লয়ার আসলো। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপনি যান, আমি আসছি। সানভি নীলের হাতটা নিজের হাতের ওপর নিয়ে বল ধরিয়ে দিয়ে বলল, তোমার নাম? হাত ছাড়ুন। কি বললে? বললাম হাত ছাড়ুন। মেয়ে দেখলে টাচ করা আপনার অভ্যাস হতে পারে, আমার না। সানভি রেগে গিয়ে কিছু বলবে ভেবেও বলল না, বরং নরম কণ্ঠে নীলের গাল দুটো নিজের হাতের আয়ত্তে এনে বলল, তোমার খুব লেগেছে না? সানভি নীলের গাল দুটোই আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। সানভির স্পর্শে নীলে কিছুক্ষণের জন্য ফ্রিজড হয়ে যায়। ওর শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে থাকে, আর সানভি ওর আরও বেশি কাছে আসতে থাকে, আর ততই সেই চেনা গন্ধটা পায়। সানভির চোখ ভর্তি পানি জমে। এই শ্বাস প্রশ্বাসের শব্দ, নিষ্পাপ মায়াবী চাহনি, এগুলো তো শুধু একজনেরই ছিল, যাকে সে সব সময় ভুলে থাকতে চেষ্টা করে, যার জন্য দিনের পর দিন নষ্টের পথে চলে গেছে সানভি। কিন্তু তাকে ভুলতে না পেরে বরং তাকে আঁকড়েই বেঁচে আছে আজও। কি করছেন আপনি? একটা অজানা মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? ছি ছি। নীলির ধাক্কার চেঁচামেচিতে সানভি হুঁশে ফেরে, আর তাকিয়ে দেখে তার চারিদিকে অনেক লোক। সব লোক সানভিকে মারতে উদ্যত হয়। তখন সানভি তার আইডি দেখিয়ে বলে, আপনাদের কি এখনো সাহস আছে আমাকে কিছু করার? নেক্সট টাইম কাউকে কিছু বলার আগে বা করার আগে ভেবে নেবেন কার সঙ্গে কি করছেন। বাচ্চা পোলাপানের কথায় নিজের বিপদ ডেকে আনবেন না। সানভি অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে গেল, আর নীলি ভেঙচি কাটলো ওর দিকে তাকিয়ে। 15 দিনের স্টে অর্ডার, 2 দিন পর শেষ। বাড়িটা আমি কবে খালি পাচ্ছি? কথাগুলো বলে সানভি পায়ের উপর পা তুলে দিল। দেখো। উফ! আব্দুল কাদেরকে কথা বলার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দিল সানভি। তুমি ডাকটা আমি সবার কাছে শুনতে পছন্দ করি না, বিশেষ করে আশ্রিতাদের কাছে। আসলে বাবা, তুমি আমার ছেলের মতো, তাই তুমি করে বলে ফেলেছি, ভুল হয়েছে, আর বলবো না। আমি আসলে বলেছিলাম আপনি যদি আর কয়েকটা দিন সময় দেন। বুঝতেই তো পারছেন আমরা খুব সাধারণ মানুষ, খুব কষ্ট করে সংসার চালাই। এই মুহূর্তে এতগুলো মানুষ নিয়ে কোথায় যাব? সেই সব আমার ভাবার বিষয় না। আপনাদের হাতে সময় মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে কি করবেন বুঝে নেন। সানভি নীলিদের ড্রয়িং রুম থেকে বেরিয়ে ধাক্কা খেল। তাকিয়ে দেখে একটা মেয়ে প্রচুর সাজগোজ করে শর্ট ওয়েস্টার্ন কাপড় পরে দাঁড়িয়ে আছে। হাই। জাস্ট ডিসগাস্টিং। ওর দিকে না তাকিয়েই চলে গেল। ধুর, পটাতেই পারলাম না। এত কষ্ট করে সাজগোজ করলাম, ইচ্ছা করে ধাক্কাও মারলাম, তবুও দেখলো না। আসলে অনেক বড়লোক তো, এই জন্যই পাত্তা দিচ্ছে না। কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না, ওকে আমার যেভাবেই হোক পটাতে হবে। এত
মতো বড়লোক বিজনেসম্যান যদি পটাতে পারি, আমার মডেল হওয়া কেউ আটকাতে পারবে না। সানবি গেট দিয়ে বেরোনোর সময় আবার ধাক্কা খেয়ে তাকিয়ে দেখে নিলি। তুমি এখানে? আপনি? আরে এটা তো সানবি, ওই বাড়ির মালিক। মেয়েটা তাহলে এই বাড়িতে থাকে? আমার কাজটা বেশ সহজ হয়ে গেল। রাত 12টা। সানভি ওয়াইনের বোতল হাতে নিয়ে একটা ছবির দিকে তাকিয়ে অঝোর ধারায় কাটছে। ছবিটার ওপর বারবার হাত ছোঁয়াচ্ছে আর বলছে, কোথায় আছিস তুই মিষ্টি পরি? কেন আমি তোকে খুঁজে পাই না? মিষ্টি পরি, আমার কাছে ফিরে আয়। আমি আর পারছি না, একা হয়ে গেছি আমি, একদম নিঃস্ব শূন্য একটা মানুষ হয়ে গেছি। আমার তোকে খুব দরকার মিষ্টি পরি, চলে আয় না আমার কাছে। আমি ভালো নেই, একটুও ভালো নেই। কথাগুলো বলে সানভি ছবিটাকে বুকের সাথে চেপে কাঁদতে লাগলো। সানভির চোখ থেকে শুধু পানি ঝরছে, গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। হঠাৎ করে সানভি উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। তারপর হোটেল রুমের দামি দামি জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করে। বেসামালভাবে মদ খেয়ে মাতালের মতো টলতে টলতে সানভি চিৎকার করতে থাকলো, আমি জানি তুই ফিরবি না, আমার ভালো মন্দে তোর কিছু এসে যায় না। আমি তো ভীষণ খারাপ, তাই তো তুই আমাকে ছেড়ে চলে গেছিস। চলেই যখন যাবি, এসেছিলি কেন? কেন আমাকে ভালোবাসতে শিখিয়েছিলি? বেশ, তুই যখন নেই, আমার ভালো থাকার কোনো প্রয়োজন নেই। আমি কষ্ট দেব, নিজেকে আরও বেশি কষ্ট দেব, এটাই তো তুই চাস। সানভি ওয়াইনের বোতলটা ভেঙে ভাঙা কাচের টুকরোগুলো নিয়ে নিজের হাতে পায়ে শরীরে এলোপাথারি আঁচার কাটতে থাকে আর গল গলিয়ে রক্তস্রোত যায়। প্রতি রাতেই এই কাজ করে সানভি। ও সারা শরীর জুড়ে শুধু আঘাত আর আঘাতের চিহ্ন, কিছু কিছু জায়গায় বিশ্রী জখম হয়ে গেছে। এসব করে সানভি একটাই কারণে, ওর কাছে মনে হয় যে মানুষটা ওকে ছেড়ে চলে গেছে, সে ওকে কষ্টে দেখতে চায়। ও কষ্ট পেলে সে খুব খুশি হয়, তাই সানভি সব সময় নিজেকে কষ্ট দেয়। বিছানায় ঘুমন্ত অবস্থায় দুই পাশে মাথা নাড়িয়ে বিড়বিড় করছে নীলি। কী বলছে বোঝা যাচ্ছে না, আবছা আবছা শোনা যাচ্ছে, আগুন, আগুন, আমাকে বাঁচাও। কোথায় আছো তুমি? আমাকে বাঁচাও। বলতে বলতেই নায়া চিৎকার দিয়ে নীলি উঠে বসলো। যন্ত্রণায় ওর মাথা ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবার ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছে নীলি। আবছা আবছা খুব সুন্দর সাজানো একটা জায়গা, একটা ছেলে আর একটা মেয়ে মালা বদল করছে। মালা বদল শেষে ছেলেটা মেয়েটাকে কোলে তুলে চুমু খেলো। তারপর তাদের বিয়ে পড়ানো হচ্ছে। আশেপাশে অনেক মানুষ। তারপর হঠাৎই দেখে মেয়েটা একটা একা রুমে আগুন ধরে গেছে। মেয়েটি বাঁচাও বাঁচাও করে একজনের নাম ধরে বারবার ডাকতে থাকে। তখনই নীলির ঘুম ভেঙে যায়। প্রায় এই স্বপ্ন দেখে নীলি, কিন্তু কারো মুখে স্পষ্ট বোঝা যায় না। ফাহমিদা নীলির চিৎকারে দৌড়ে আসেন পাশের রুম থেকে। নীলি, কি হয়েছে মা? নীলির দাদি খোরশেদা নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। নীলির মা আর দাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। উফ, মাঝরাতে কি ড্রামা শুরু করছো তোমরা? তোমাদের জ্বালায় ঘুমাতে পারছি না আমরা, অসহ্য। এহে, সারা রাত পোলাগোর সাথে ফোনে কথা কও, তখন তোমার ঘুমের সমস্যা হয় না, আর এখন হইতাছে? এই বুড়ি, আমি কি করব না করব সেটা তুমি বলে দেবে? বুড়ি মানুষের মতোই থাকো। এক পাক কবরে ঢুকে গেছে, আবার এত কথা কিসের? শিলি, তুই কিন্তু খুব বেয়াদব হয়েছিস। হ্যাঁ, আমি তোমাদের সবার কাছে খারাপ, আর নীলি খুব ভালো। ছোটবেলায় থেকেই তো এটাই নিয়ম। বলেই শিলি গটগট করে চলে গেল। আম্মা গো, এই মেয়েটাকে আমি কিছুতেই শাসন করতে পারি না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কবে কোন অঘটন ঘটাবে আল্লাহ খোদাই জানে। যে খারাপ তারে কি ভালো কথা শোনানি যায়? তোমার ওই মাইয়া সুজানির না, ওর খালি মনবত্রী নীলির উপর হিংসা। মা, দাদু, তোমরা আমার ছোট বোনটাকে সারাক্ষণ এত বকাবকি করো কেন? ও ছোট মানুষ, বোঝে না তো। বড় হলেই ঠিক হয়ে যাবে, তোমরা কেউ ওকে আর বকবে না। তোর কারণে শিলির আজকে এই অবস্থা। ছোট থেকে শিলির সব দোষ তুই আড়াল করতি আর ওকে শাস্তি দিতি না। দেখিস এই মেয়ে একদিন তোর সবচেয়ে বড় ক্ষতি করব। খোরশেদা চলে গেলেন, কিন্তু নীলি ভয় পাওয়ায় ফাহমিদা মেয়ের কাছেই শুয়ে পড়লেন। নীলির ঘুম আসলো না, কেন জানি মনে হলো কেউ একজন তার জন্য একটা রাতও শান্তিতে ঘুমায় না, শুধু তারই অপেক্ষা করে। কিন্তু কে সে?
পরের দিন সারা রাতের পর ক্লান্ত রক্তাক্ত অবস্থায় সানভি ফ্লোরেই ছড়ানো কাচের মাঝে শুয়ে আছে। হঠাৎ ইন্টারকাম। হ্যালো স্যার, আপনার ম্যানেজার দেখা করতে চান, ওনাকে ডাক দিব। আসতে বলো। সানভি অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে ফর্মাল লুকে চলে আসলো, কারণ বাইরের লোকের সামনে এসে কখনোই তার অবস্থা প্রকাশ করে না। স্যার, রাজশাহী কলেজের প্রিন্সিপাল আপনাকে ইনভাইট করছে ওনাদের ফেয়ারওয়েলের চিফ গেস্ট হিসেবে। আপনি কি যাবেন? এত বছর আমার সাথে আছো, এখনো জানো না আমি কোথায় যাই আর কোথায় যাই না? তাহলে কি ক্যান্সেল করব স্যার? হঠাৎ সানভি চুপ হয়ে কিছু একটা ভাবলো। অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল ওর। না, আমি যাব, যেতে আমাকে হবেই। এত বড় সুযোগ আমি ছাড়বো না। সকালবেলা দরজায় কলিং বেলের শব্দ শুনে ফাহমিদা ডাক দিলেন, এই নীলি, শিলিকেও গিয়ে দরজা খুলে দে, আমি কাজ করছি। শিলি দরজা খুলে দেখলো সানভি। আজ সানভি অন্য দিনের চেয়ে স্পেশাল লুকেই এসেছে। নেভি ব্লু গর্জিয়াস কোট, কালো শার্ট, সাথে জিন্সের প্যান্ট, চুলগুলো উঁচু করা, ফর্সা মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, সাথে ছিপছিপে শরীর, সব মিলিয়ে সানভিকে কিউটের দিব্যা দিব্যা মনে হচ্ছে। ও মাই চকলেট বয়, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠা যে? সকালবেলাই আমার চকলেট বয়ের সাথেই দেখা। দাঁড়াও, আজকে তো ওকে ইমপ্রেস করেই ছাড়বো। সিলি সানভিকে ইমপ্রেস করার জন্য গায়ের থেকে ওনা সরিয়ে তারপর বেনি খুলে চুল ছেড়ে দেয় আর সানভিকে চোখ টিপ মারে একটা, তারপর ফ্লাইং কিস দেখায়, তারপর ধীরে ধীরে সানভির দিকে এগোতে থাকে। হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ম্যাড? এই মেয়ে, একদম কাছে আসবে না, দূরে থাকো, দূরে থাকো। হুশ হুশ হুশ। এতদিন দেখলাম মেয়েরা ছাড়রে দেখলে ভয় পাইতো, আর আজ দেখি ছাড় ওই মেয়ে দেখে ভয় পাচ্ছে। কি দিন আসলো! হুশ হুশ। শিলি ফিল্মি স্টাইলে দৌড়ে এসে দুই হাতে সানভির গলা জড়িয়ে ধরে কিস দেয় গালে। ছাড় বলল, তুমি আমার জায়গায় দাঁড়াও। তারপর দিল এক দৌড়। তারপর আপনি আমাকে চুম্মা দিয়েছেন। এখন এইটা কি আমার দোষ? যাই বলেন, আপনার চুম্মাটা আমার অনেক পছন্দ হয়েছে। শুনেছিলাম এক গালে চুম্মা দিলে বিয়ে হয় না। আমার আরেক গালে চুম্মা দেন না প্লিজ। কি বললি তুই? আমি তোকে চুমো দেব? প্লিজ চুম্মা দেন, না হলে আমার বিয়ে হবে না। সারা জীবন আইবুড়ো ভাত পেটে সইবে না। তোর পেটে না শোক, তুই ডায়রিয়া হয়ে মইরা জাগা। আমার কি? আমার সানভি বেবি চকলেট বয়, তুমি কোথায়? তোমাকে আমি পটিয়েই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ। এদিকে সানভি সিলির হাত থেকে পালাতে পেরে হাঁপাতে হাঁপাতে ডাইনিং টেবিলে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেতে শুরু করে। মা, আপনি কখন আসছেন? কি হয়েছে, এত হাঁপাচ্ছেন কেন? বসেন। বলেই চেয়ার টেনে সানভিকে বসালেন, তারপর ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে দিলেন। সানভি দ্রুত শরবতের গ্লাস এক ঢোকে শেষ করে ফেলল। আপনারা জানেন না, বাসায় পাগল ছাগল মানসিক রোগী থাকলে বেঁধে রাখতে হয়। আপনারা ঘরের মধ্যে পাগল ছাগল ছেড়ে রেখেছেন কেন? এসব পাগল মেন্টাল অ্যাসাইলামে রাখবেন। তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছোট মেয়েকে আমি যদি আর কোনোদিন চোখের সামনে দেখি, তাহলে পুরুষ নির্যাতনের মামলা করব। ফাহমিদা সানভির কথার আগা মাথা কিছুই বুঝলেন না, আর তখনই নীলি আসলো। নীলিকে দেখেই সানভি উঠে দাঁড়ায়, মাথার চুলগুলো আরেকটু উঁচু করে, জামার গলা টেনে ঠিক করে, একটু অ্যাটিটিউড তৈরির চেষ্টা করে নিজের মধ্যে। আর নীলি সানভির দিকে একবারও না তাকিয়ে ভেতরে চলে গেল। কি সানভি মির্জাকে ইগনোর করছে এই সাধারণ মেয়েটা? ও জানে বাংলাদেশের সব মেয়েরা আমার এক কথায় নিজের জান দিত দুইবার ভাববে না। সেই সানভি মির্জাকে ও ইগনোরেন্স দেখায়। হাউ ডিয়ার সি! সানভি রাগে বারবার হাত মুষ্টি করতে থাকে। তুমি চা খাবে? চা বানিয়ে দিই? শোনেন, আমি এখানে চা নাস্তা খেতে আসিনি, আমার কাজে এসেছি। আপনাদের সময় মাত্র একদিন। এই একদিনের মধ্যে আমার বাড়ি খালি চাই, না হলে কিন্তু আমি সবাইকে পুলিশে দেব। আমাকে আপনারা চেনেন না, চিনলে কেউ একজন আমার সাথে বেয়াদবি করার সাহস করতেন না। আমি কাউকে আমার চেহারা দেখাতে আসিনি, ওকে? সো এত ভাব নেওয়ার কিছু নেই। এই কথাটা আপনি কাউকে বলে দিবেন। এবার নীলি নিজের রুম থেকে বেরিয়ে এসে বলল, ঠিক আছে, আগে একদিন হোক,
তারপর আমরা বাড়ি ছেড়ে চলে যাব। তার আগ পর্যন্ত এই বাড়িটা আমাদের। সো আপনাকে একবারও যেন না দেখা যায়। বারবার আপনি আমাদেরকে হুমকি দিয়েছেন। কী ভেবেছেন আপনার ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবেন? নীলি চুপ কর, উনি কে জানিস? উনি যেই হোক, বারবার আমাদের অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? অন্যর বাড়িতে এত বছর থাকেও আবার মান সম্মান দেখাচ্ছে। যত সব ফকির মিসকিনের দল। নীলিয়া সহ্য করতে না পেরে সানভির গালে থাপ্পড় মেরে দেয়। ফাহমিদা আটকে ওঠেন আর সানভি গালে হাত দিয়ে নীলির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটার এত সাহস! সানভির গায়ে হাত তোলা! রাগে সানভির চোখ মুখ লাল হয়ে ওঠে। এই অপমানের জবাব তোমরা পাবেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সানভি রাগে হনহন করে চলে যায়। বাইরে এসে হাতের ফোনটা ছুঁড়ে ফেললো সানভি। তাতে গাড়ির কাঁচ ভেঙে খান খান হয়ে যায়। সারা রাস্তা সানভি ড্রিঙ্ক করতে করতে গাড়ি চালালো। কয়েকবার অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে নেয়। শুধু সানভি ড্রিঙ্ক করে গাড়ি চালানোই অভ্যস্ত বিধায় হয় না। হোটেল রুমে ফিরেও সানভি এক দফা ভাঙচুর করে। ওর রাগ কিছুতেই কমছে না। বারবার মেয়েটার থাপ্পড় মারার দৃশ্যটা মাথায় ঘুরছে। সানভির মনে হলো নীলির থাপ্পড় মারায় শুধু রাগ নয়, ওর কষ্টও হচ্ছে। পরের দিন কলেজে ফেয়ারওয়েলের প্রোগ্রামে সানভি যায়। আজও সানভিকে অসাধারণ লাগছে। হোয়াইট শার্টের ওপর অফ হোয়াইট কোট, সাদা জিন্স পরেছে সানভি, চোখে সানগ্লাস, সামনের কয়েকটা চুল ব্রাউন কালার। সানভি বের হওয়ার আগেই বারবার আয়নার সামনে গেল। নিজেও বুঝতে পারলে না সে এত সাজলো কেন। ওই মেয়েটার জন্য? ধুর, ওই ফালতুটাকে দেখানোর জন্য সাজবে কেন? সবই মনের ভুল। নীলিদের কলেজে আজকে ফেয়ারওয়েলের প্রোগ্রাম। নাচের জন্য সিলেক্ট হয়েছে নীলির টিম। লিড ডান্সার নীলি। শিলিও নাম দিয়েছিল নাচে, সিলেক্ট হতে পারেনি। নীলি অনেকবার স্যার ম্যাডামকে নাচের টিমে সবাইকে রিকোয়েস্ট করেছে যেন তার বদলে শিলিকে দেওয়া হয়। কেউই রাজি হয়নি, কারণ শিলি নাচলে শিওর ওদের টিম হারবে। অবশেষে নীলির বারবার অনুরোধে ম্যাডাম রাজি হয়েছে শিলি নাচবে, কিন্তু সবার পেছনের সারিতে। প্রোগ্রাম শুরুর কিছুক্ষণ আগে নীলি কমন রুমে টিমের সবাইকে নিয়ে মেকআপ নিচ্ছে। সবাইকে নীলি সাজিয়ে দিয়েছে, কারণ নীলি নিজে কখনো না সাজলেও ওর মতো সুন্দর মেকআপ কেউ পারে না। এবার সব বান্ধবীরা মিলে নীলিকে শাড়ি পরিয়ে মেকআপ করাচ্ছে। যেহেতু নীলি লিড নাচবে, তাই ওর সাজ পোশাক আর মেকআপ দুটোই অন্যদের তুলনায় ভারী। হঠাৎ শিলি বলল, তোরা থাক, আমি একটু আসছি। কোথায় যাবি? না মানে আজকে নাকি কলেজে একজন স্পেশাল চিফ গেস্ট আসবে। সবাই অনেক এক্সাইটেড ওনার সাথে সেলফি নেওয়ার জন্য। আচ্ছা যা, সাবধানে যাস। সানভি কলেজে ঢুকতেই বিশাল হইচই পড়ে গেল। সব স্টুডেন্টসরা ওর সঙ্গে সেলফি তোলার জন্য পাগল। এর মধ্যে প্রেস মিডিয়ারাও বিরক্ত তো আছেই। সানভি সবাইকে হাত দিয়ে সরিয়ে চিফ গেস্টের চেয়ারে বসলো। চারপাশে বারবার তাকিয়ে দেখতে লাগলো। মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যার জন্য এত কষ্ট করে আসলাম, তাকেই যদি না দেখতে পাই তাহলে আসলাম কেন? এরপরেই নাচের প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমেই নাচবে নীলির টিম। সবাই হাততালি দিয়ে ওঠে। সানভি দেখে শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে নীলি স্টেজে উঠেছে। সানভি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নীলির দিকে। মুগ্ধতা যেন কাটছে না। ইস, এমন একটা বউ যদি তার ঘর আলো করে থাকতো। সানভির আর কিছুই চায় না, কিচ্ছু না। সানভি, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? ওই ফালতুকে নিয়ে তুই এইসব ভাবছিস? ওই ফালতু তো তোর পায়ের নখের যোগ্য না। নীলির গ্রুপ নাচ শুরু করে। নাচার কিছুক্ষণের মধ্যে নীলি টের পায় তার পায়ের নিচে কাছের গুঁড়ায় পা কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে। তবু নীলি কষ্টটা সহ্য করে নাচতে থাকে, কারণ সেই নাচ থামিয়ে দিলে টিম হেরে যাবে। সানভি মুগ্ধ দৃষ্টিতে নীলির নাচ দেখছে। নীলির নাচ দেখতে দেখতে সে উঠে দাঁড়ায়। তার মুখ হাঁ হয়ে যায়, কারণ নীলি অবিকল একজনের মতন করে নাচে। এত সুন্দর নাচ সে ছাড়া কেউ নাচতে পারতো? এই মেয়েটা কীভাবে তার মতন নাচছে? সেই এক হাসি মুখ, এক ভঙ্গিমা, এক রকম মুদ্রার চাল। তারপর কালকে সেই সানভিকে শাসন করা। এই পৃথিবীতে একজন মানুষই সানভিকে ভয় পেত না, বরং তার সানভিকে এমন শাসন করার ক্ষমতা ছিল। দুইজন মানুষের মধ্যে এত মিল কিভাবে থাকতে পারে? কেউ। নীলি আর সহ্য করতে পারছে না। পা দুটো কেটে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তাও কাউকে কিছু বুঝতে না দিয়েই হাসি মুখে নাচতে থাকে। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে চারপাশ থেকে তালির আওয়াজ আসতে থাকে, আর তারই মাঝে নীলি অজ্ঞান হয়ে পড়ে যায়।
পায়ের ব্যথা সহ্য করতে না পেরে নীলি স্টেজে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই ব্যস্ত হয়ে নীলির দিকে ছোটে, কারণ কলেজে সবাই নীলিকে খুবই ভালোবাসে। ও ভালো ছাত্রী এবং ওর বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য। এরই মধ্যে সবাইকে অবাক করে সানভি নিজে চিফ গেস্টের চেয়ার থেকে উঠে নীলির কাছে দৌড়ে আসে। এসেই নীলির পায়ের কাছে ধপ করে বসে পড়ে। নীলির পাটা নিজের হাত নিয়ে দেখে কেটে ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। আলতা রাঙানো নীলির কোমল পা দুটো। সানভির চোখে পানি জমে আসে। ও স্টেজে ফুলের ওপর হাত রেখে আউচ করে ওঠে। তারপর দেখে ওর হাত বেয়েও রক্ত গড়িয়ে পড়ছে। সানভির বেশ সন্দেহ হয়। সে স্টেজের ফুলগুলো দু হাতে সরালে সবাই চিৎকার করে ওঠে। ফুলের নিচে কাচের গুঁড়া ছড়ানো। হোয়াট ইজ দিস? স্টেজে কাচের গুঁড়ো আসলো কিভাবে? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আমি আপনাদের সবার নামে কমপ্লেন করব, এই কলেজে উঠিয়ে দেব। না না স্যার, প্লিজ স্যার, আমরা এই বিষয়ে কিছু জানি না, বিশ্বাস করুন। জাস্ট শাট আপ। স্যার, এত হাইপ হবেন না। একটু সাধারণ স্টুডেন্টের জন্য আপনি এত রিয়েক্ট করলে সবাই সন্দেহ করবে। ওকে, আমি 3 দিনের মধ্যে যে এই কাজ করেছে তাকে দেখতে চাই। রাতের বেলা মাঝরাতে পায়ের কাটা জায়গায় কারো ঠোঁটের স্পর্শ পেয়ে চিৎকার করে জেগে ওঠে নীলি। নীলি, কি হয়েছে? তুই চিৎকার করছিস কেন? মা, এখানে কেউ আছে? কেউ আছে? কোথায়? কেউ তো নেই। তুই স্বপ্ন দেখছিস। নীলি অস্থিরভাবে চারপাশে তাকায়। কাউকে দেখতেই পায় না, কিন্তু স্পষ্ট মনে হলো একজন ওর মাথায় পরম যত্নে স্পর্শ করছিল। পায়ের কাটা জায়গাটায় দীর্ঘ সময় ঠোঁট ডুবিয়ে রাখে। তার চোখের জল নীলির পায়ের ওপর গড়িয়ে পড়ছিল। নীলি বারবার চারিদিকে তাকিয়ে সেই মানুষকেই খোঁজার চেষ্টা করলো। নীলিকে বাসায় আনার পর শুরু হলো নতুন টেনশন। স্টে অর্ডার কালকেই শেষ। ওরা কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। পরের দিন নীলিরা বাড়ি থেকে চলে যাবে এমন সময় পেছন থেকে দাঁড়ান। পেছনে ফিরে দেখে সানভি। আপনাদের আরও 1 মাস সময় দেওয়া হলো, আপনারা থাকতে পারেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা? আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্য আমি কিছু করছি না। আগামী 1 মাসের জন্য আমাকে দোতলা ছেড়ে দেবেন, কারণ এই বাড়ি ভেঙে আমি যে এতিমখানা বানাবো তার কিছু জরুরি কাজ আছে। আল্লাহ, তোমার অশেষ দয়া বাবা। আমি সত্যি মন থেকে দোয়া করলাম, তুমি জীবনে যা চাও তাই পাবে। এটা আমি একজন মা হয়ে বললাম। দেখো, তুমি মিলিয়ে নিও। আমি যা চাই সেটা আমাকে এই বাড়িতে থেকেই আদায় করতে হবে। আগে শিওর হতে হবে আমি যা সন্দেহ করছি তাই কি ঠিক। সানভি মাঝরাতে ঘুমের মাঝে টের পায় কি ওর বুকের ওপর তাকিয়ে দেখে একই চাদরের নিচে সেলিওকে জড়িয়ে ধরে আছে। হোয়াট ইজ দিস? তুমি এখানে এত বড় সাহস কিভাবে পেয়েছ? কাম অন বেবি। শিলি সানভিকে আরো শক্ত করে ধরে। আমি জানি একা রাত কাটাতে তোমার খুবই বোরিং লাগছে, তাই তোমার সঙ্গ দিতে আসলাম। কি আমাকে পছন্দ না? শিলি শয়তানে হাসি হেসে চোখ টিপ দেয়। ওকে, শিকার নিজে বাঘের গোয়ায় আসলে বাঘের মজা নিতে অসুবিধা কি? বলেই শিলির দিকে এগিয়ে আসে। না না না। নেক্সট টাইম ফাজলামি করার আগে মনে রাখবে কার সঙ্গে লাগতে এসেছো। গট ইট? শিলির হাত খামচে ধরে। আহ, ছাড়ুন। সানভি শিলিকে এক ধাক্কায় বেড থেকে ফেলে দেয়। এরপরে কখনো টাচ করা তো দূর, আমার আশেপাশে দেখলে এমন হাল করব সুইসাইড ছাড়া আর রাস্তা পাবে না। বাট যাই হোক, তুমি প্রচুর সাহসী, তাহলে বাঘের গোয়ায় নিজে থেকে ঢুকতে না। কিপ ইট আপ, অন্য কোথাও কাজে লাগাতে পারে। আমি বুঝি না তোমার মতো মেয়ে থাকতে তোমার ফ্যামিলির এত অভাব কেন। তোমাকে লাইনে নামালেই তো হয়, অনেক টাকা ইনকাম করবে। ব্লাডি স্টুপিড, সেমলেস, জাস্ট গেট লস্ট। শিলি রাগে অপমানে নিজের রুমে গিয়ে ফুঁসতে থাকে, নিজের হাতের দিকে তাকায়। সেইখানটায় সানভি খামচের দাগে লাল হয়ে আছে। শিলি মৃদু হেসে চুমু দেয়। তোমার এই চিহ্ন যত্ন করে রেখে দিব বেবি, একদিন এই অপমানের উত্তর দেওয়ার জন্য। পরের দিন সকালে সানভি গিয়েছে গোসল করার জন্য। চোখে মুখে সাবান মেখে পানি ছাড়তে গেলেই দেখে কলে পানি নেই। ওই হ্যালো, আপনাদের সাহস কম না? আমাকে নষ্ট করে গোসল করতে দিয়েছেন। উফ শিট, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। উফ।
সানভি সাবান মেখে বাথরুম থেকেই চিৎকার করছে আর লাফাচ্ছে। সকাল সকাল কি এর মধ্যে চুলকানি উঠছে? চিল্লাই কে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি আমারে মাইরা ল্যাংড়া কইরা দিবি? এত বড় কথা? তুই জানস আমি কেডাই? আমি এই এলাকার সব পোলাগো কেলাস। এখন যদি চিৎকার দিয়া কই তুই আমার ইজ্জত চিনায়া নিছস, সব আইসা তোর সিলায়া কইরা দিব। আমারে তুই মাইরা ল্যাংড়া করবার চাস? ও নীলি রে নীলি। নীলি পড়ছিল, উঠে এসে বলে, কি হয়েছে দাদু, কান্না করছো কেন? এই কেউ কি আছেন? আমাকে একটু পানি এনে দেন। আপনাদের স্টুপিড মার্কা বাথরুমে পানি আসে না, তার মধ্যে এই হাফ ম্যাড বুড়ি আমাকে ফুল ম্যাড বানিয়ে দিচ্ছে। আহারি, ছেলেটার গোসলের পানি শেষ হয়ে গেছে। ও নীলি, আমি ওর জন্য পানি ফুটিয়ে দিয়েছি, তুই দিয়ে আয়। আমি পারবো না। উনি এই বাসায় থাকতে এসেছে কেন? আমরা কি ওনার কাজের লোক? ওনার অর্ডার পালন করব? নীলি, ওর সাথে তোর সমস্যা কি? জানি না, ওনাকে দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। তোমারও ওনার উপর এত দরদ দেখানোর দরকার নেই কোনো। নীলি পানির বালতি দিয়ে দরজায় নক করলো। এই খুলেন, পানি এনেছি। সাথে সাথেই সানভি দরজা খুলে নীলিকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দ শুনে খোরশেদা উপরে ওঠে। সানভি রুমের সামনে এসে দেখে সানভি খালি গায়ে নীলিকে জড়িয়ে ধরে বারবার বলছে, নীলি, তেলাপোকা তেলাপোকা তেলাপোকা, আমার খুব ভয় করে। এই আপনার মাথাটা তার সব কয়টা তার কি ছেঁড়া, না দুই একটা ঠিক আছে? এক্ষুনি ছাড়েন আমাকে, না হলে আমি চিৎকার করব। যা খুশি করো, আমি তোমাকে ছাড়বো না। তুমি না থাকলে ওই তেলাপোকা আমাকে ধরবে। ও মাই গড! বলেই নীলিকে আরো জোরে জড়িয়ে ধরে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এ আমি কি দেখলাম? সিনেমার মধ্যে দেখি নায়িকা তেলাপোকা দেখা ভয় পাইয়া নায়কের জড়াই ধরে, এখানে দেখি নায়কে তেলাপোকার ভয়ে নায়িকার কোলে উঠে পড়ছে। সানভি নীলিকে জড়িয়ে ধরে অনুভব করে তার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে বহুদিন প্রিয় মানুষের শরীরের ঘ্রাণে স্পষ্টে ছোঁয়া অনুভব করতে পারছে। সানভি ইচ্ছা করছে সারাদিন নীলিকে এইভাবে জড়িয়ে ধরে রাখতে। এত চেনা কেন লাগে ওর প্রতিটা স্পর্শ? কেন ওকে ছুলেই সানভির মনে হয় ওর জীবনের সবচেয়ে ভালোবাসা হারিয়ে যাওয়া মানুষটাই ওর কাছে আছে? কেন এমন মনে হয়? কেউ সানভি নীলির কাছে থাকলে এসব কথা মনে পড়ে না, শুধু নীলিকে অনুভব করতে ইচ্ছা হয়, শুধু নিজেকে নীলির মাঝেই ডুবিয়ে দিতে চায়। এত অল্প কয়েকদিনে কোনো জাদুকরি মায়ায় আবদ্ধ করেছে মেয়েটা। সানভিকে নীলি বারবার ছাড়াতে চেষ্টা করে, নিজেই একটা ঘরে চলে যায়। কেমন চেনা পরিচিত লাগে ওর ছোঁয়া। এই যে সানভি ওকে আঁকড়ে ধরে রেখেছে। আমাকে ছেড়ো না নীলি, আমাকে ছেড়ে যেও না। এইরকম কেউ ওকে জড়িয়ে ধরতো, ওকে আঁকড়ে বাঁচতে চাইতো। ওর ভালোবাসার জন্য সে সব কিছু করতে পারে। নীলির মনে দৃষ্টপটে আবছা একটা দৃষ্টি ভেসে ওঠে। একটা ছেলে একটা মেয়েকে জড়িয়ে ধরে বারবার বলছে, আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ছেড়ে যেও না। নীলি আবারও মাথার সেই সূক্ষ্ম তীব্র যন্ত্রণাটা হতে থাকে। দুপাশ থেকে মাথা চেপে আসছে, আর চোখের সামনে বারবার একটা মুখ আবছা ভেসে আসছে। নীলি মুখটা চিনতে পারছে না, বারবার চেষ্টা করছে যাতে মুখটা স্পষ্ট হয়, কিন্তু কিছুতেই হচ্ছে না। নীলির মাথায় যন্ত্রণায় কুকরিয়ে ওঠে। সানভিকে দুই হাতে কামছে ধরে সানভির বুকে হেলে পড়ে। নীলি, নীলি, কি হয়েছে তোমার? কষ্ট হচ্ছে? এই নীলি, কথা বলো। নীলি অল্প একটু গোঙানির আওয়াজ করলো। সানভি নীলিকে কোলে করে বিছানায় শোয়ায়। নীলির পা দুটো বিছানায় তোলে। তখনই দেখে নীলির দুই পাশে মাথা নাড়ছে আর অস্পষ্ট স্বরে কিছু বলতে চেষ্টা করছে। সানভি নীলির কাছাকাছি গিয়ে ওর মুখে কান রাখে। নীলি অস্পষ্ট স্বরে বলতে থাকে, সানভি সানভি। সানভির বুকটা ধক করে ওঠে। নীলি তো ওর নাম জানে না, তাহলে ওর নাম ধরে ডাকছে কিভাবে সম্ভব? তাহলে সানভির ভাবনায় কি ঠিক? নীলিকে নীলির বিছানায় শোয়ানো হয়েছে। সানভি নীলির জন্য শহরের বেস্ট ডাক্তারকে ডেকে এনেছে। শুনুন, ওকে হাইপার করবেন না, খেয়াল রাখবেন ও যেন কিছুতেই উত্তেজিত না হয়। আমার মনে হচ্ছে ও মানসিকভাবে সুস্থ নয়। ওর একটা
ডক্টরের কথা শেষ না হতে দিয়েই ফাহমিদা চিৎকার করে ওঠে। না, আমার মেয়ের কোনো সমস্যা নেই। আপনাকে এত বুঝতে হবে না। আপনি চিকিৎসা করতে এসেছেন, চিকিৎসা করুন। সানভি তখন রুমে ছিল না, কাজেই ঘটনাটা কেউ ঘাটল না। কারণ নীলির জীবনে এমন কিছু আছে যেটা ফাহমিদা শুধু জানে, আর কেউ জানে না। এই বিষয়ে বাসার কেউই ফাহমিদাকে প্রশ্ন করার সাহসও পায় না। ফাহমিদা তার স্বামী সহ সবাইকে কসম কাটিয়ে রেখেছে এই বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না। পরে কয়েকদিন এভাবেই গেল। একদিন দুপুরবেলা সানভি বাড়িতে ঘুরতে ঘুরতে একটা রুমের সামনে আসে। রুমটা তালা মারা। কি আশ্চর্য, তালা দিয়েছেন কেন? সানভি তালাটা ধরে টান দেয়। তখনই বুঝে কেউ ওর হাতের ওপর হাত রেখেছে। সানভি তাকিয়ে দেখে ফাহমিদা অগ্নিদৃষ্টিতে ওকেই দেখছে। আন্টি আপনি? ফাহমিদা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তুমি এখানে কি করছো? খবরদার এই ঘরের কাছে আসবে না। কেন আসবো না? বাড়িটা আমার, আমি যেখানে খুশি যাব, আপনার কি? ফাহমিদা রাগে সানভিকে চড় মেরে দিলেন। বেয়াদব অসভ্য ছেলে, একটা মায়ের বয়সী মহিলার সাথে কিভাবে কথা বলে শেখোনি? কি মনে করো তোমার বাবার অনেক টাকা আছে, তুমি তাই দুনিয়ার কিনে নিয়েছো? শোনো ছেলে, আমি তোমাকে ভয় পাই না। এই ঘরের তালা যেন না খোলে। আমি কাউকে এই ঘরে ঢুকতে দেব না। যাও এখান থেকে, দূর হয়ে যাও। ফাহমিদা বন্ধ ঘরের দরজাটা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ভয় পেয়ে সানভির দিকে তাকিয়ে থাকে, যেন সে নিজের জীবন দিয়ে দেবেন, কিন্তু ওই ঘরে সানভিকে ঢুকতে দেবেন না। রাত ৩টা, নীলিদের বাসার কলিং বেল বেজে ওঠে। ফাহমিদা নীলির পাশেই জেগেছিলেন। তিনি গিয়ে দরজা খুলে দেন। রাফি, তুই এত রাতে? সামনে একটি 10 থেকে 12 বছরের শ্যামবর্ণ, লম্বা, ছিপছিপে, কোচা কোচা দাড়িওয়ালা ছেলে দাঁড়িয়ে আছে। খালামণি, নীলি কোথায়? আমার নীলি কেমন আছে বলো খালামণি, নীলি অসুস্থ হলো কিভাবে? রাফি ছুটে নীলির ঘরে গেল। নীলি তখন ঘুমাচ্ছে। রাফি নীলির বিছানার মাথার পাশে বসে চুলে বিলি কেটে দিতে দিতে কেঁদে ফেলল। রাফি, কাঁদিস না। নীলির তেমন কিছুই হয়নি, শুধু মাথাটা ঘুরে গিয়েছিল। নীলির মাথা ঘুরে গিয়েছিল আর তোমরা কেউ আমাকে জানানোর প্রয়োজন মনে করোনি? তোমরা জানো ও শরীর নিয়ে আমি কতটা চিন্তায় থাকি। একটা দিন ওর সাথে কথা না হলে আমার আত্মা শুকিয়ে যায়। ও যখন আমাকে রাতে ফোন দেয়নি তখনই বুঝেছিলাম নীলি ভালো নেই। না হলে আমার নীলি কখনোই আমি খেয়েছি কিনা জিজ্ঞাসা না করে ঘুমাবে না। তুই সারাদিন ব্যস্ত থাকিস, তোর কোনো দরকারি কাজ থাকতেই পারে, তাই নীলি জানাতে দিল না। কি নীলিটা এত সাহস বেড়ে গেছে, খুব বড় মনে করে নিজেকে। আর তোমরা ওর কথা শুনতে গেছো কেন? তোমরা জানো না নীলির থেকে বেশি জরুরি আমার কাছে আর কিচ্ছু না। কথাটা বলেই রাফি নীলির ঘুমন্ত অবস্থায় কপালে ঠোঁটের আলতো পরশাকে হাতটা মুঠোয় নিয়ে চুমু খায়। খালামণি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নীলির কাছে থাকবো। হামিদা কিছু না বলে চলে আসেন। না, রাফির সাথে তিনি এবার নীলির বিয়েটা দিয়েই দিবেন। রাফিটার মতো করে কেউ নীলিকে ভালোবাসতে পারবে না, তার বিশ্বাস। পরের দিন বেলা 12টার সময় সানভির ঘুম ভেঙে শোনে নিচতলায়, অর্থাৎ নীলিদের জায়গায় প্রচুর হইচই হচ্ছে। সবাই খুব খুশি। সানভির একটু কৌতূহল হয়ে নেমে এলো। নিচে রাফিকে ঘিরে সবাই আড্ডা দিচ্ছে। খোরশেদা রাফিকে নীলিকে নিয়ে খেপাচ্ছে, রাফিও খোরশেদাকে খেপাচ্ছে। নীলি রান্নাঘরের সামনে গেল। কিরে নীলি, তোকে বললাম রেস্ট নিতে, তুই আগুনের পাড়ে ঘুরঘুর করিস কেন? মা, আমি একটা রান্না করি। কতদিন পরে রাফি ভাইয়া এসেছে। আমি কি রাফিকে ডাক দিব? ও মা, প্লিজ শোনো। রাফি ভাইয়া ঢাকায় একা একা থাকে, ওর তো কোনো যত্নই হয় না। একটা দিনের জন্য আসলো, আমি ওর এটুকু খেয়াল রাখবো না? আচ্ছা, আমি জাস্ট ফিরনি করব। রাফি ভাইয়ের খুব পছন্দ। এই রাফি, রাফি। না না, থাক, আমার রান্না করা লাগবে না, আমি গেলাম। আব্দুল কাদের নীলির যাওয়ার সাথে সাথেই রান্নাঘরে ঢুকলেন। তোমার আবার কি হলো? তোমার মেয়ের কথা শুনছিলাম বাইরে থেকে। শিখো শিখো, নিজের মেয়েকে দেখে কিছু শিখো। কোনোদিন আমার যত্ন নিয়েছো? আমার দিকে খেয়াল করেছো? কিছুই করনি। ও আচ্ছা, আমি কিছু করি না? আপনার সংসার করতে করতে হাড় মাংস কয়লা হয়ে গেল।
আর সেই বলে আমি কিচ্ছুই করিনি। ঠিক আছে, তুই একাই থাক তোর সংসার নিয়ে, পারলে আরেকটা বিয়ে করে নিয়ে আমি চলে গেলাম। এই না, শোনো ও বউ, শোনো, চলে যাবে ভালো কথা, দুপুরে রান্না শেষ করে যাও। ফাহমিদা আর কাদেরে ছেলে মানুষই দেখে নীলি, রাফি আর খোরশেদা হেসে অস্থির। নীলির সঙ্গে রাফির যতবারই চোখ পড়ে নীলি চোখ নামিয়ে নেয়। দুপুরে অনেকদিন পর ওরা খুব আনন্দ করে খাচ্ছে। এমন সময় দাঁড়ান। সবাই চমকে তাকিয়ে সানভিকে দেখে। হাই সানভি। শিলি একেবারে গদগদ হয়ে যায়। সানভি ওর দিকে তাকালোও না। ও নীলির দিকে একভাবে তাকিয়ে আছে, কিন্তু নীলির হুঁশ নেই। সে রাফিকে খাবার বেড়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে হুট করেই সানভির মাথায় গরম হয়ে যায়। এই নীলি, উনি কে? উনি এ বাড়ির মালিক। হ্যালো, আমি রাফি, নীলিদের খালাতো ভাই। আপনাদের এত সাহস? আমার পারমিশন ছাড়া আমার বাড়িতে লোকজন নিয়ে এসেছেন? এক্ষুনি ওকে বেরিয়ে যেতে বলুন। ও হাউ সুইট, আপনি কি সুন্দর রাগ করেন। কি ভাই, আপনি এত ক্ষেপে আছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? রাফি ভাইয়া, ওনার সাথে কথা বলার দরকার নেই। উনি কোনো মানুষের মধ্যেই পড়েন না। অভদ্র অসভ্য লোক একটা। তোমার এত বড় সাহস! রেগে নীলিকে মারতে গেলে তখনই রাফি ওর হাত খপ করে ধরে ফেলে। খবরদার, আপনার যা বলার আমাকে বলেন। নীলির দিকে এগুলে আপনি যেই হন না কেন, আপনার যেই হাত নীলিকে স্পর্শ করতে চাইবে সেটাই রাফি ভেঙে দেবে। সানভি মুচকি এসে অন্য হাতে রাফির হাত ধরল। আহা! রাফি ভাইয়া ছাড়ুন, রাফি ভাইয়াকে ছেড়ে দিন বলছি। নীলি সানভির থেকে রাফিকে ছুটিয়ে টেনে আনে। ইশারায় বোঝায় সানভির সাথে ঝামেলা না করতে। হাউ ফানি! নীলিকে কেউ স্পর্শ করলে সে হাত তুমি ভেঙে দেবে? তোমার তো নিজেকে বাঁচানোর ক্ষমতাই নেই, আবার নীলিকে বাঁচাবে? এই যে নীলি, শোনো, তোমার চয়েজের প্রশংসা করতে হয়। কোথা থেকে এত সুন্দর একটা মেয়ে মানুষকে কালেক্ট করেছো? আপনি রাফি ভাইয়ার সম্পর্কে আর একটা কথাও বলবেন না। আমি কিন্তু আপনাকে ছেড়ে দিব না। সেদিন সানভির সাথে নীলির বড় রকমের ঝামেলা হয়। পরের দিন নীলি আর শিলি কলেজ থেকে আসার সময় একদল ছেলে বাইক নিয়ে ওদের ঘিরে ধরে। নীলি ভয়ে সিটিয়ে যায়। একটা ছেলে বাইক থেকে নেমে সোজা শিলির হাত ধরে টান দেয়। নীলি কলেজ থেকে মাত্র বাসায় ঢুকে দেখল বাসার পরিবেশ ভীষণ থমথমে। সবাই ড্রয়িং রুমে গম্ভীর মুখ নিয়ে বসে আছে। নীলি বুঝতে পারছে না তাদের বাসার লোকেরা যেখানে 2 দিন ভাত না খেয়ে থাকতে পারে অথচ হাসি বন্ধ করে থাকতে পারে না, সেখানে কি এমন ঘটলো যে সবার মুখের হাসিই উবে গেল। নীলির বাবা আব্দুল কাদের মাথায় হাত ঠেকিয়ে বসে আছেন আর বারবার একই কথাই বলছেন। এখন কি করব? এতগুলো মানুষকে নিয়ে আমি যাব কোথায়? মাত্র 15 দিনের মধ্যে এত বড় শহরে বাড়ি ভাড়া পাওয়া সম্ভব? বাবার কথার মাথা মুন্ডু নীলি কিছুই বুঝল না। 15 দিনের মধ্যে বাড়ি ভাড়া করতে হবে কেন, যেখানে তাদের নিজের বাড়িই আছে? বাবা, মা, কি হয়েছে? ও দাদু, তুমি কান্না করছো কেন? ডোন্ট ক্রাই ডার্লিং। নীলি তার দাদির চোখের পানি মুছিয়ে দিল আর নীলির দাদি সাথে সাথেই নীলিকে জড়িয়ে ধরে মরা কান্না শুরু করলেন। এদিন দেখনের আগে আমার মরণ দিলা না কেন খোদা? সারা জীবন এই ভিটা বাড়ি আগলায়া রাখলাম, এখন আমারে না কি কয় বাড়ি ছাড়ন লাগবো। এই শয়তানের বাচ্চা, আমার পোলা তোগো কি ক্ষতিটা করছে? তোরা আমগো এত বড় বিপদে ফালাইলি। হে, তারাইয়া দেওয়া এতই সোজা? তারা বাড়ির মালিক বলে যা খুশি তাই করবে? আমার গ্রুপের পোলাপান নিয়ে এমন মায়ের দিব যে ওই বেটা। তুই চুপ কর বাপ, ওদেরকে তুই চিনিস? সব জায়গায় মাস্তানি দেখাতে চাস না, তোর মতো 10টা মাস্তান ওরা পোষে। আচ্ছা, কি হয়েছে আমাকে কেউ বলবে প্লিজ? তোমাদের কথা শুনে আমি আর টেনশনে থাকতে পারছি না। নীলি, বিরক্ত করিস না তো। টেবিলে খাবার দিয়েছি, খেতে বস। খাবার টেবিলে বসে শিলি আর শ্রাবণের কাছে যা শুনলো তাতে টেনশন নিলেই মাথা নষ্ট হওয়ার উপক্রম। এই বাড়িটা নীলের বাবার মামার বাড়ি।
ভদ্রলোকের কোনো ছেলে ছিল না বলে নীলের বাবাকে উনি ছেলের মতোই দেখতেন। ছোটবেলা থেকে নীলেরা এই বাড়িতেই বড় হয়েছে, কিন্তু ভদ্রলোকের মৃত্যুর সময়ের উইল অনুসারে বাড়ির মালিক ওনার মেয়ের পক্ষের একমাত্র নাতি সানভি মির্জা। সানভি মির্জা দেশের টপ বিজনেসম্যান সারোয়ার মির্জার একমাত্র ছেলে। কয়েক মাস আগে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সানভি ও তার বাবা কেউই এই বাড়িতে আর ওদের থাকতে দেবে না। ওরা 15 দিনের মধ্যেই বাড়ি খালি চায়। সকালে উকিলের নোটিশ এসেছে এটার জন্যই। ইচ্ছা করছে ওই সানভির বাচ্চা সানভিকে ভাতের সাথে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। যাই বলিস আপু, হি ইজ সো হট, কাঁচা চিবিয়ে খাওয়ার মতো একটা জিনিস। উফ, কি অ্যাটিটিউড! তুই কি মিস করছিস রে? দেখলেই ক্রাশ খেতি। আমি তো ওর উপরে পুরাই ফিদা হয়ে গেছি। সানভি, আই লাভ ইউ জান। নীলি ভাত মাখানো হাতে শিলির গালে দিল একটা থাপ্পড়। ওই লোকটা আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আর তুই ওই লোকটার উপর ক্রাশ খাচ্ছিস? ছাগল কোথাকার! তোর কোনো দিন বুদ্ধি হবে না। আমি ওই ব্যাটাকে অভিশাপ দিলাম। ওর বউ একটা শাকচুন্নি, পেতনি, পাগলনি, তেঁতুল গাছের ডাকিনি হবে। কথাটা বলেই নীলি কাশতে লাগলো। কিছুতেই কাশি থামে না। শিলি নীলিকে পানি খাওয়ালো। এই আপু, এত কাশছিস কেন তুই? নিশ্চয়ই তোকে কেউ গালি দিচ্ছে। ব্লু মুন হোটেল রুমে এক হাতে ওয়াইন নিয়ে চাদরের নিচে কল করে আনা মেয়েটির ঘাড়ে কামড় বসাতে গিয়ে থেমে গেল সানভি মির্জা। মনের ভেতর উথাল পাতাল ঝড় বয়ে যাচ্ছে তার। চোখের সামনে সকালে দেখা চোখ দুটো ভেসে আসছে শুধু। সকালবেলা গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো রাস্তা দিয়ে একটা কলেজ ড্রেস পরা মেয়ে 2 বেনি ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ দমকা বাতাসে মেয়েটির বেনি সরে গিয়ে ওর মুখ দেখলো সানভি। সাথে সাথেই ওর নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। মেয়েটিকে সে চেনে না, আগে কখনোই দেখেনি, কিন্তু ওই চোখ দুটো তার ভীষণ চেনা। খুব ছোটবেলায় ওই চোখ দুটো সে দেখেছিল। ওই চোখের প্রতিটা হাসি, কান্না, ভাষা সব সানভির চেনা। ওই চোখ দুটো ঠিক এমন একজনের মতো যাকে সে হারিয়ে এখনো খুঁজছে। তবে কি এই সেই? ওহো ডার্লিং, হোয়াট হ্যাপেন? ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। রাগে বিরক্তিতে মেয়েটিকে বিছানা থেকে ছুড়ে দিল সানভি। পরক্ষণেই ইন্টারকম টিপল। সানভির পার্সোনাল ম্যানেজার এসে বলল, কিছু লাগবে স্যার? ওকে যে পেমেন্টে ঠিক করা হয়েছিল তার ডাবল পেমেন্ট দিয়ে বিদায় করুন। আই ডোন্ট নিড হার। ছয় বলে চেঁচিয়ে উঠতে গিয়েও থেমে গেল নীলি, কারণ তার বলটা সরাসরি একটা কালো রঙের গাড়ির কাঁচে লেগেছে, যে গাড়িটা মাত্র গলিতে ঢুকেছে। গাড়িতে আর কেউ নেই, বরং সানভিই ছিল। এত শখের গাড়ির কাঁচ ভাঙায় রেগে গাড়ি থেকে নেমে গটগট করে এসে নীলিকে টান দিয়ে নিজের দিকে ঘোরালো। এই, কে আপনি ভাই? এত অশুভ কেন? মেয়েদেরকে টাচ করতে মজা লাগে? সাথে সাথেই নীলের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে সানভির হাতের বলটা দেখিয়ে বলল, তুমি জানো আমার গাড়ির কাচের দাম কত? আপনার নিজের গাড়ির কাচের দাম কত আপনি জানেন না? আমাকে জিজ্ঞেস করছেন কেন? হেই শাট আপ! তোমার সাহস কি করে হয় আমার এত দামি গাড়ির কাচ নষ্ট করার? আবার বিয়াদপের মতো কথা বলছো। আপনি দেখে শুনে গাড়ি চালাতে পারেন না? দেখছিলেন না এখানে আমরা খেলছি? তাহলে গাড়ি নিয়ে ঢুকেছেন কেন? আর এই সামান্য গাড়ির কাঁচের জন্য একটা মেয়ের গায়ে হাত তুলবেন? আপনি জানেন আমার বাবা কখনো আমাকে মারে না। নীলি কোমরে হাত দিয়ে সানভির দিকে তেড়ে গেল। সানভি একদম আশ্চর্যের চেয়ে আশ্চর্য হয়ে গেছে। এই মেয়েটা এত সাহস কিভাবে পাচ্ছে? সানভির ইচ্ছা করছে আর একটা থাপ্পড় দিয়ে মেয়েটার গাল লাল বানিয়ে ফেলতে, কিন্তু সে পারছে না, কারণ নীলির দিকে ভালো করে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। নীলির চোখের পানি, ঠোঁট ফুলিয়ে কাদা সব কিছু তার ভীষণ চেনা লাগছে, ঠিক কালকের মতো। আর এটাই বা কেমন ঘটনা? বারবার এই মেয়েটার সাথেই কেন তার দেখা হয়? বলটা ফেরত দিন। সানভি এখনো নীলিকে দেখতেই ব্যস্ত, আর কিছু তার মাথায় ঢুকছে না। ও ভাইজান, আপনি কি ওয়ালটন ফোন? হোয়াট? না, মাঝে মাঝে হ্যাং হয়ে যান, তাই বলছিলাম আর কি। দেখো মেয়ে। সানভি নীলিকে কিছু বলবে, তখনই লয়ার আসলো। স্যার, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপনি যান, আমি আসছি। সানভি নীলের হাতটা নিজের হাতের উপর নিয়ে বল ধরিয়ে দিয়ে বলল, তোমার নাম? হাত ছাড়ুন।
কি বললে? বললাম হাত ছাড়ুন। মেয়ে দেখলে টাচ করা আপনার অভ্যাস হতে পারে, আমার না। সানভি রেগে গিয়ে কিছু বলবে ভেবেও বলল না, বরং নরম কণ্ঠে নীলের গাল দুটো নিজের হাতের আয়ত্তে এনে বলল, তোমার খুব লেগেছে না? সানভি নীলের গাল দুটোই আস্তে আস্তে হাত বুলিয়ে দিল। সানভির স্পর্শে নীলে কিছুক্ষণের জন্য ফ্রিজড হয়ে যায়। ওর শ্বাস প্রশ্বাসের গতি বাড়তে থাকে, আর সানভি ওর আরও বেশি কাছে আসতে থাকে, আর ততই সেই চেনা গন্ধটা পায়। সানভির চোখ ভর্তি পানি জমে। এই শ্বাস প্রশ্বাসের শব্দ, নিষ্পাপ মায়াবী চাহনি, এগুলো তো শুধু একজনেরই ছিল, যাকে সে সব সময় ভুলে থাকতে চেষ্টা করে, যার জন্য দিনের পর দিন নষ্টের পথে চলে গেছে সানভি। কিন্তু তাকে ভুলতে না পেরে বরং তাকে আঁকড়েই বেঁচে আছে আজও। কি করছেন আপনি? একটা অজানা মেয়েকে জড়িয়ে ধরতে লজ্জা করে না? ছি ছি। নীলের ধাক্কার চেঁচামেচিতে সানভি হুঁশে ফেরে, আর তাকিয়ে দেখে তার চারিদিকে অনেক লোক। সব লোক সানভিকে মারতে উদ্যত হয়। তখন সানভি তার আইডি দেখিয়ে বলে, আপনাদের কি এখনো সাহস আছে আমাকে কিছু করার? নেক্সট টাইম কাউকে কিছু বলার আগে বা করার আগে ভেবে নেবেন কার সঙ্গে কি করছেন। বাচ্চা পোলাপানের কথায় নিজের বিপদ ডেকে আনবেন না। সানভি অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে গেল, আর নীলি ভেঙচি কাটলো ওর দিকে তাকিয়ে। 15 দিনের স্টে অর্ডার, 2 দিন পর শেষ। বাড়িটা আমি কবে খালি পাচ্ছি? কথাগুলো বলে সানভি পায়ের ওপর পা তুলে দিল। দেখো। উফ। আব্দুল কাদেরকে কথা বলার আগেই হাত উঁচিয়ে থামিয়ে দিল সানভি। তুমি ডাকটা আমি সবার কাছে শুনতে পছন্দ করি না, বিশেষ করে আশ্রিতাদের কাছে। আসলে বাবা, তুমি আমার ছেলের মতো, তাই তুমি করে বলে ফেলেছি, ভুল হয়েছে, আর বলবো না। আমি আসলে বলেছিলাম আপনি যদি আর কয়েকটা দিন সময় দেন। বুঝতেই তো পারছেন আমরা খুব সাধারণ মানুষ, খুব কষ্ট করে সংসার চালাই। এই মুহূর্তে এতগুলো মানুষ নিয়ে কোথায় যাব? সেই সব আমার ভাবার বিষয় না। আপনাদের হাতে সময় মাত্র 2 দিন। 2 দিনের মধ্যে কি করবেন বুঝে নেন। সানভি নীলিদের ড্রয়িং রুম থেকে বেরিয়ে ধাক্কা খেলো। তাকিয়ে দেখে একটা মেয়ে প্রচুর সাজগোজ করে শর্ট ওয়েস্টার্ন কাপড় পরে দাঁড়িয়ে আছে। হাই। জাস্ট ডিসগাস্টিং। ওর দিকে না তাকিয়েই চলে গেল। ধুর, পটাতেই পারলাম না। এত কষ্ট করে সাজগোজ করলাম, ইচ্ছা করে ধাক্কাও মারলাম, তবুও দেখলো না। আসলে অনেক বড়লোক তো, এই জন্যই পাত্তা দিচ্ছে না। কিন্তু আমাকে হাল ছাড়লে চলবে না, ওকে আমার যেভাবেই হোক পটাতে হবে। এত বড়লোক বিজনেসম্যান যদি পটাতে পারি, আমার মডেল হওয়া কেউ আটকাতে পারবে না। সানভি গেট দিয়ে বেরোনোর সময় আবার ধাক্কা খেয়ে তাকিয়ে দেখে নীলি। তুমি এখানে? আপনি? আরে এটা তো সানভি, ওই বাড়ির মালিক। মেয়েটা তাহলে এই বাড়িতে থাকে? আমার কাজটা বেশ সহজ হয়ে গেল। রাত 12টা। সানভি ওয়াইনের বোতল হাতে নিয়ে একটা ছবির দিকে তাকিয়ে অঝোর ধারায় কাচ্ছে। ছবিটার ওপর বারবার হাত ছোঁয়াচ্ছে আর বলছে, কোথায় আছিস তুই মিষ্টি পরি? কেন আমি তোকে খুঁজে পাই না? মিষ্টি পরি, আমার কাছে ফিরে আয়। আমি আর পারছি না, একা হয়ে গেছি আমি, একদম নিঃস্ব শূন্য একটা মানুষ হয়ে গেছি। আমার তোকে খুব দরকার মিষ্টি পরি, চলে আয় না আমার কাছে। আমি ভালো নেই, একটুও ভালো নেই। কথাগুলো বলে সানভি ছবিটাকে বুকের সাথে চেপে কাঁদতে লাগলো। সানভির চোখ থেকে শুধু পানি ঝরছে, গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না। হঠাৎ করে সানভি উত্তেজিত হয়ে উঠে দাঁড়ায়। তারপর হোটেল রুমের দামি দামি জিনিসপত্রগুলো ভাঙচুর করতে শুরু করে। বেসামালভাবে মদ খেয়ে মাতালের মতো টলতে টলতে সানভি চিৎকার করতে থাকলো। আমি জানি তুই ফিরবি না, আমার ভালো মন্দে তোর কিছু এসে যায় না। আমি তো ভীষণ খারাপ, তাই তো তুই আমাকে ছেড়ে চলে গেছিস। চলেই যখন যাবি, এসেছিলি কেন? কেন আমাকে ভালোবাসতে শিখিয়েছিলি? বেশ, তুই যখন নেই, আমার ভালো থাকার কোনো প্রয়োজন নেই। আমি কষ্ট দেব, নিজেকে আরও বেশি কষ্ট দেব, এটাই তো তুই চাস। সানভি ওয়াইনের বোতলটা ভেঙে ভাঙা কাচের টুকরোগুলো নিয়ে নিজের হাতে পায়ে শরীরে এলোপাথারি আঁচার কাটতে থাকে, আর গল গলিয়ে রক্তস্রোত যায়। প্রতি রাতেই এই কাজ করে সানভি। ও সারা শরীর জুড়ে শুধু আঘাত আর আঘাতের চিহ্ন, কিছু কিছু জায়গায় বিশ্রী জখম হয়ে গেছে। এসব করে সানভি একটাই কারণে, ওর কাছে মনে হয় যে মানুষটা ওকে ছেড়ে চলে গেছে, সে ওকে কষ্টে দেখতে চায়। ও কষ্ট পেলে সে খুব খুশি হয়।
তাই সানভি সব সময় নিজেকে কষ্ট দেয়। বিছানায় ঘুমন্ত অবস্থায় দুই পাশে মাথা নাড়িয়ে বিড়বিড় করছে নীলি। কি বলছে বোঝা যাচ্ছে না, আবছা আবছা শোনা যাচ্ছে। আগুন, আগুন, আমাকে বাঁচাও। কোথায় আছো তুমি? আমাকে বাঁচাও। বলতে বলতেই নায়া চিৎকার দিয়ে নীলি উঠে বসলো। যন্ত্রণায় ওর মাথা ছিঁড়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবার ওই অদ্ভুত স্বপ্নটা দেখেছে নীলি। আবছা আবছা খুব সুন্দর সাজানো একটা জায়গা, একটা ছেলে আর একটা মেয়ে মালা বদল করছে। মালা বদল শেষে ছেলেটা মেয়েটাকে কোলে তুলে চুমু খেলো। তারপর তাদের বিয়ে পড়ানো হচ্ছে। আশেপাশে অনেক মানুষ। তারপর হঠাৎই দেখে মেয়েটা একটা একা রুমে আগুন ধরে গেছে। মেয়েটি বাঁচাও বাঁচাও করে একজনের নাম ধরে বারবার ডাকতে থাকে। তখনই নীলির ঘুম ভেঙে যায়। প্রায় এই স্বপ্ন দেখে নীলি, কিন্তু কারো মুখে স্পষ্ট বোঝা যায় না। ফাহমিদা নীলির চিৎকারে দৌড়ে আসেন পাশের রুম থেকে। নীলি, কি হয়েছে মা? নীলির দাদি খোরশেদা নাতনির মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। নীলির মা দাদিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। উফ, মাঝরাতে কি ড্রামা শুরু করছো তোমরা? তোমাদের জ্বালায় ঘুমাতে পারছি না আমরা, অসহ্য। এহে, সারা রাত পোলাগোর সাথে ফোনে কথা কও, তখন তোমার ঘুমের সমস্যা হয় না, আর এখন হইতাছে? এই বুড়ি, আমি কি করব না করব সেটা তুমি বলে দেবে? বুড়ি মানুষের মতোই থাকো। এক পাক কবরে ঢুকে গেছে, আবার এত কথা কিসের? শিলি, তুই কিন্তু খুব বেয়াদব হয়েছিস। হ্যাঁ, আমি তোমাদের সবার কাছে খারাপ, আর নীলি খুব ভালো। ছোটবেলায় থেকেই তো এটাই নিয়ম। বলেই শিলি গটগট করে চলে গেল। আম্মা গো, এই মেয়েটাকে আমি কিছুতেই শাসন করতে পারি না, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কবে কোন অঘটন ঘটাবে আল্লাহ খোদাই জানে। যে খারাপ তারে কি ভালো কথা শোনানি যায়? তোমার ওই মাইয়া সুজানির না, ওর খালি মনবত্রী নীলির উপর হিংসা। মা, দাদু, তোমরা আমার ছোট বোনটাকে সারাক্ষণ এত বকাবকি করো কেন? ও ছোট মানুষ, বোঝে না তো। বড় হলেই ঠিক হয়ে যাবে। তোমরা কেউ ওকে আর বকবে না। তোর কারণে শিলির আজকে এই অবস্থা। ছোট থেকে শিলির সব দোষ তুই আড়াল করতি, আর ওকে শাস্তি দিতি না। দেখিস এই মেয়ে একদিন তোর সবচেয়ে বড় ক্ষতি করব। খোরশেদা চলে গেলেন, কিন্তু নীলি ভয় পাওয়ায় ফাহমিদা মেয়ের কাছেই শুয়ে পড়লেন। নীলির ঘুম আসলো না। কেন জানি মনে হলো কেউ একজন তার জন্য একটা রাতও শান্তিতে ঘুমায় না, শুধু তারই অপেক্ষা করে। কিন্তু কে সে? পরের দিন সারা রাতের পর ক্লান্ত রক্তাক্ত অবস্থায় সানভি ফ্লোরেই ছড়ানো কাচের মাঝে শুয়ে আছে। হঠাৎ ইন্টারকাম। হ্যালো স্যার, আপনার ম্যানেজার দেখা করতে চান, ওনাকে ডাক দিব। আসতে বলো। সানভি অল্প সময়ের মধ্যেই ফ্রেশ হয়ে ফর্মাল লুকে চলে আসলো, কারণ বাইরের লোকের সামনে এসে কখনোই তার অবস্থা প্রকাশ করে না। স্যার, রাজশাহী কলেজের প্রিন্সিপাল আপনাকে ইনভাইট করছে ওনাদের ফেয়ারওয়েলের চিফ গেস্ট হিসেবে। আপনি কি যাবেন? এত বছর আমার সাথে আছো, এখনো জানো না আমি কোথায় যাই আর কোথায় যাই না? তাহলে কি ক্যান্সেল করব স্যার? হঠাৎ সানভি চুপ হয়ে কিছু একটা ভাবলো। অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠল ওর। না, আমি যাব, যেতে আমাকে হবেই। এত বড় সুযোগ আমি ছাড়ব না। সকালবেলা দরজায় কলিং বেলের শব্দ শুনে ফাহমিদা ডাক দিলেন। এই নীলি, শিলিকেও গিয়ে দরজা খুলে দে, আমি কাজ করছি। শিলি দরজা খুলে দেখলো সানভি। আজ সানভি অন্য দিনের চেয়ে স্পেশাল লুকে এসেছে। নেভি ব্লু গর্জিয়াস কোট, কালো শার্ট, সাথে জিন্সের প্যান্ট, চুলগুলো উঁচু করা, ফর্সা মুখ জুড়ে খোঁচা খোঁচা দাড়ি, সাথে ছিপছিপে শরীর, সব মিলিয়ে সানভিকে কিউটের দিব্যা দিব্যা মনে হচ্ছে। ও মাই চকলেট বয়, আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠাছে? সকালবেলাই আমার চকলেট বয়ের সাথেই দেখা। দাঁড়াও, আজকে তো ওকে ইমপ্রেস করেই ছাড়বো। সিলি সানভিকে ইমপ্রেস করার জন্য গায়ের থেকে ওনা সরিয়ে তারপর বেনি খুলে চুল ছেড়ে দেয়, আর সানভিকে চোখ টিপ মারে একটা। তারপর ফ্লাইং কিস দেখায়। তারপর ধীরে ধীরে সানভির দিকে এগোতে থাকে। হোয়াট আর ইউ ডুইং? আর ইউ ম্যাড? এই মেয়ে, একদম কাছে আসবে না, দূরে থাকো। হুশ হুশ হুশ। এতদিন দেখলাম মেয়েরা ছাড়রে দেখলে ভয় পাইতো, আর আজ দেখি ছাড় ওই মেয়ে দেখে ভয় পাচ্ছে। কি দিন আসলো! হুশ হুশ। শিলি ফিল্মি স্টাইলে দৌড়ে এসে দুই হাতে সানভির গলা জড়িয়ে ধরে কিস দেয় গালে।
আ ছাড় বলল, তুমি আমার জায়গায় দাঁড়াও। তারপর দিল এক দৌড়। তারপর আপনি আমাকে চুম্মা দিয়েছেন, এখন এইটা কি আমার দোষ? যাই বলেন, আপনার চুম্মাটা আমার অনেক পছন্দ হয়েছে। শুনেছিলাম এক গালে চুম্মা দিলে বিয়ে হয় না, আমার আরেক গালে চুম্মা দেন না প্লিজ। কি বললি তুই? আমি তোকে চুমো দেব? প্লিজ চুম্মা দেন, না হলে আমার বিয়ে হবে না। সারা জীবন আইবুড়ো ভাত পেটে সইবে না। তোর পেটে না শোক, তুই ডায়রিয়া হয়ে মইরা জাগা। আমার কি? আমার সানবি বেবি চকলেট বয়, তুমি কোথায়? তোমাকে আমি পটিয়েই ছাড়বো। ইটস মাই চ্যালেঞ্জ। এদিকে সানভি সিলির হাত থেকে পালাতে পেরে হাঁপাতে হাঁপাতে ডাইনিং টেবিলে থাকা পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেতে শুরু করে। মা, আপনি কখন আসছেন? কি হয়েছে, এত হাঁপাচ্ছেন কেন? বসেন। বলেই চেয়ার টেনে সানভিকে বসালেন। তারপর ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত করে দিলেন। সানভি দ্রুত শরবতের গ্লাস এক ঢোকে শেষ করে ফেলল। আপনারা জানেন না, বাসায় পাগল ছাগল মানসিক রোগী থাকলে বেঁধে রাখতে হয়। আপনারা ঘরের মধ্যে পাগল ছাগল ছেড়ে রেখেছেন কেন? এসব পাগল মেন্টাল অ্যাসাইলামে রাখবেন। তুমি এসব কি বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছোট মেয়েকে আমি যদি আর কোনোদিন চোখের সামনে দেখি, তাহলে পুরুষ নির্যাতনের মামলা করব। ফাহমিদা সানভির কথার আগা মাথা কিছুই বুঝলেন না। আর তখনই নীলি আসলো। নীলিকে দেখেই সানভি উঠে দাঁড়ায়, মাথার চুলগুলো আরেকটু উঁচু করে, জামার কলার টেনে ঠিক করে, একটু অ্যাটিটিউড তৈরির চেষ্টা করে নিজের মধ্যে। আর নীলি সানভির দিকে একবারও না তাকিয়ে ভেতরে চলে গেল। কি সানভি মির্জাকে ইগনোর করছে এই সাধারণ মেয়েটা? ও জানে বাংলাদেশের সব মেয়েরা আমার এক কথায় নিজের জান দিতেও দুইবার ভাববে না। সেই সানভি মির্জাকে ও ইগনোরেন্স দেখায়। হাউ ডিয়ার সি! সানভি রাগে বারবার হাত মুষ্টি করতে থাকে। তুমি চা খাবে? চা বানিয়ে দিই? শোনেন, আমি এখানে চা নাস্তা খেতে আসিনি, আমার কাজে এসেছি। আপনাদের সময় মাত্র একদিন। এই একদিনের মধ্যে আমার বাড়ি খালি চাই, না হলে কিন্তু আমি সবাইকে পুলিশে দেব। আমাকে আপনারা চেনেন না, চিনলে কেউ একজন আমার সাথে বেয়াদবি করার সাহস করতেন না। আমি কাউকে আমার চেহারা দেখাতে আসিনি, ওকে? সো এত ভাব নেওয়ার কিছু নেই, এই কথাটা আপনি কাউকে বলে দিবেন। এবার নীলি নিজের রুম থেকে বেরিয়ে এসে বলল, ঠিক আছে, আগে একদিন হোক, তারপর আমরা বাড়ি ছেড়ে চলে যাব। তার আগ পর্যন্ত এই বাড়িটা আমাদের। সো আপনাকে একবারও যেন না দেখা যায়। বারবার আপনি আমাদেরকে হুমকি দিয়েছেন। কি ভেবেছেন আপনার ক্ষমতা আছে বলে যা খুশি তাই করবেন? নীলি চুপ কর, উনি কে জানিস? উনি যেই হোক, বারবার আমাদের অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে? অন্যর বাড়িতে এত বছর থাকেও আবার মান সম্মান দেখাচ্ছে। যত সব ফকির মিসকিনের দল। নীলি আর সহ্য করতে না পেরে সানভির গালে থাপ্পড় মেরে দেয়। ফাহমিদা আটকে ওঠেন আর সানভি গালে হাত দিয়ে নীলির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটার এত সাহস, সানভির গায়ে হাত তোলা! রাগে সানভির চোখ মুখ লাল হয়ে ওঠে। এই অপমানের জবাব তোমরা পাবেই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সানভি রাগে হনহন করে চলে যায়। বাইরে এসে হাতের ফোনটা ছুঁড়ে ফেললো সানভি। তাতে গাড়ির কাঁচ ভেঙে খান খান হয়ে যায়। সারা রাস্তা সানভি ড্রিঙ্ক করতে করতে গাড়ি চালালো। কয়েকবার অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হতে নেয়। শুধু সানভি ড্রিঙ্ক করে গাড়ি চালানোই অভ্যস্ত বিধায় হয় না। হোটেল রুমে ফিরেও সানভি এক দফা ভাঙচুর করে। ওর রাগ কিছুতেই কমছে না। বারবার মেয়েটার থাপ্পড় মারার দৃশ্যটা মাথায় ঘুরছে। সানভির মনে হলো নীলির থাপ্পড় মারায় শুধু রাগ নয়, ওর কষ্টও হচ্ছে। পরের দিন কলেজে ফেয়ারওয়েলের প্রোগ্রামে সানভি যায়। আজও সানভিকে অসাধারণ লাগছে। হোয়াইট শার্টের ওপর অফ হোয়াইট কোট, সাদা জিন্স পরেছে সানভি, চোখে সানগ্লাস, সামনের কয়েকটা চুল ব্রাউন কালার। সানভি বের হওয়ার আগেই বারবার আয়নার সামনে গেল। নিজেও বুঝতে পারলে না সে এত সাজলো কেন। ওই মেয়েটার জন্য? ধুর, ওই ফালতুটাকে দেখানোর জন্য সাজবে কেন? সবই মনের ভুল। নীলিদের কলেজে আজকে ফেয়ারওয়েলের প্রোগ্রাম। নাচের জন্য সিলেক্ট হয়েছে নীলির টিম। লিড ডান্সার নীলি। শিলিও নাম দিয়েছিল নাচে, সিলেক্ট হতে পারেনি। নীলি অনেকবার স্যার ম্যাডামকে নাচের টিমের সবাইকে রিকোয়েস্ট করেছে যেন তার বদলেই শিলিকে দেওয়া হয়। কেউই রাজি হয়নি, কারণ শিলি নাচলে শিওর ওদের টিম হারবে।
অবশেষে নীলের বারবার অনুরোধে ম্যাডাম রাজি হয়েছে শিলি নাচবে, কিন্তু সবার পেছনের সারিতে। প্রোগ্রাম শুরুর কিছুক্ষণ আগে নীলি কমন রুমে টিমের সবাইকে নিয়ে মেকআপ নিচ্ছে। সবাইকে নীলি সাজিয়ে দিয়েছে, কারণ নীলি নিজে কখনো না সাজলেও ওর মতো সুন্দর মেকআপ কেউ পারে না। এবার সব বান্ধবীরা মিলে নীলিকে শাড়ি পরিয়ে মেকআপ করাচ্ছে। যেহেতু নীলি লিড নাচবে, তাই ওর সাজ পোশাক আর মেকআপ দুটোই অন্যদের তুলনায় ভারী। হঠাৎ শিলি বলল, তোরা থাক, আমি একটু আসছি। কোথায় যাবি? না মানে আজকে নাকি কলেজে একজন স্পেশাল চিফ গেস্ট আসবে, সবাই অনেক এক্সাইটেড ওনার সাথে সেলফি নেওয়ার জন্য। আচ্ছা যা, সাবধানে যাস। সানভি কলেজে ঢুকতেই বিশাল হইচই পড়ে গেল। সব স্টুডেন্টসরা ওর সঙ্গে সেলফি তোলার জন্য পাগল। এর মধ্যে প্রেস মিডিয়ারাও বিরক্ত তো আছেই। সানভি সবাইকে হাত দিয়ে সরিয়ে চিফ গেস্টের চেয়ারে বসলো। চারপাশে বারবার তাকিয়ে দেখতে লাগলো, মেয়েটাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, যার জন্য এত কষ্ট করে আসলাম তাকেই যদি না দেখতে পাই তাহলে আসলাম কেন? এরপরেই নাচের প্রোগ্রাম শুরু হয়ে যায়। প্রথমেই নাচবে নীলির টিম। সবাই হাততালি দিয়ে ওঠে। সানভি দেখে শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজে নীলি স্টেজে উঠেছে। সানভি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে নীলির দিকে। মুগ্ধতা যেন কাটছে না। ইস, এমন একটা বউ যদি তার ঘর আলো করে থাকতো। সানভির আর কিছুই চায় না, কিচ্ছু না। সানভি, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? ওই ফালতুকে নিয়ে তুই এইসব ভাবছিস? ওই ফালতু তো তোর পায়ের নখের যোগ্য না। নীলির গ্রুপ নাচ শুরু করে। নাচার কিছুক্ষণের মধ্যে নীলি টের পায় তার পায়ের নিচে কাছের গুঁড়ায় পা কেটে রক্তাক্ত হয়ে যাচ্ছে। তবু নীলি কষ্টটা সহ্য করে নাচতে থাকে, কারণ সেই নাচ থামিয়ে দিলে টিম হেরে যাবে। সানভি মুগ্ধ দৃষ্টিতে নীলির নাচ দেখছে। নীলির নাচ দেখতে দেখতে সে উঠে দাঁড়ায়। তার মুখ হাঁ হয়ে যায়, কারণ নীলি অবিকল একজনের মতন করে নাচে। এত সুন্দর নাচ সে ছাড়া কেউ নাচতে পারতো? এই মেয়েটা কীভাবে তার মতন নাচছে? সেই এক হাসি মুখ, এক ভঙ্গিমা, এক রকম মুদ্রার চাল। তারপর কালকে সেই সানভিকে শাসন করা। এই পৃথিবীতে একজন মানুষই সানভিকে ভয় পেত না, বরং তার সানভিকে এমন শাসন করার ক্ষমতা ছিল। দুইজন মানুষের মধ্যে এত মিল কিভাবে থাকতে পারে? কেউ নীলি আর সহ্য করতে পারছে না। পা দুটো কেটে ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। ব্যথায় চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, তাও কাউকে কিছু বুঝতে না দিয়েই হাসি মুখে নাচতে থাকে। মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে চারপাশ থেকে তালির আওয়াজ আসতে থাকে, আর তারই মাঝে নীলি অজ্ঞান হয়ে পড়ে যায়। পায়ের ব্যথা সহ্য করতে না পেরে নীলি স্টেজে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই ব্যস্ত হয়ে নীলির দিকে ছোটে, কারণ কলেজে সবাই নীলিকে খুবই ভালোবাসে। ও ভালো ছাত্রী এবং ওর বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য। এরই মধ্যে সবাইকে অবাক করে সানভি নিজে চিফ গেস্টের চেয়ার থেকে উঠে নীলির কাছে দৌড়ে আসে। এসেই নীলির পায়ের কাছে ধপ করে বসে পড়ে। নীলির পাটা নিজের হাত নিয়ে দেখে কেটে ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে। আলতা রাঙানো নীলির কোমল পা দুটো। সানভির চোখে পানি জমে আসে। ও স্টেজে ফুলের ওপর হাত রেখে আউচ করে ওঠে। তারপর দেখে ওর হাত বেয়েও রক্ত গড়িয়ে পড়ছে। সানভির বেশ সন্দেহ হয়। সে স্টেজের ফুলগুলো দু হাতে সরালে সবাই চিৎকার করে ওঠে। ফুলের নিচে কাঁচের গুঁড়া ছড়ানো। হোয়াট ইজ দিস? স্টেজে কাচের গুঁড়ো আসলো কিভাবে? আপনাদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আমি আপনাদের সবার নামে কমপ্লেন করব, এই কলেজে উঠিয়ে দেব। না না স্যার, প্লিজ স্যার, আমরা এই বিষয়ে কিছু জানি না, বিশ্বাস করুন। জাস্ট শাট আপ। স্যার, এত হাইপ হবেন না। একটু সাধারণ স্টুডেন্টের জন্য আপনি এত রিয়েক্ট করলে সবাই সন্দেহ করবে। ওকে, আমি 3 দিনের মধ্যে যে এই কাজ করেছে তাকে দেখতে চাই। রাতের বেলা মাঝরাতে পায়ের কাটা জায়গায় কারো ঠোঁটের স্পর্শ পেয়ে চিৎকার করে জেগে ওঠে নীলি। নীলি, কি হয়েছে? তুই চিৎকার করছিস কেন? মা, এখানে কেউ আছে? কেউ আছে? কোথায়? কেউ তো নেই। তুই স্বপ্ন দেখছিস? নীলি অস্থিরভাবে চারপাশে তাকায়। কাউকে দেখতেই পায় না, কিন্তু স্পষ্ট মনে হলো একজন ওর মাথায় পরম যত্নে স্পর্শ করছিল। পায়ের কাটা জায়গাটায় দীর্ঘ সময় ঠোঁট ডুবিয়ে রাখে। তার চোখের জল নীলির পায়ের ওপর গড়িয়ে পড়ছিল। নীলি বারবার চারিদিকে তাকিয়ে সেই মানুষকেই খোঁজার চেষ্টা করলো। নীলিকে বাসায় আনার পর শুরু হলো নতুন টেনশন। স্টে অর্ডার কালকেই শেষ। ওরা কোথায় যাবে, কি করবে কিছুই জানে না। পরের দিন নীলিরা বাড়ি থেকে চলে যাবে, এমন সময় পেছন থেকে দাঁড়ান। পেছনে ফিরে দেখে সানভি। আপনাদের আরও 1 মাস সময় দেওয়া হলো, আপনারা থাকতে পারেন। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বাবা।
আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্য আমি কিছু করছি না। আগামী 1 মাসের জন্য আমাকে দোতলা ছেড়ে দেবেন, কারণ এই বাড়ি ভেঙে আমি যে এতিমখানা বানাবো তার কিছু জরুরি কাজ আছে। আল্লাহ তোমার অশেষ দয়া বাবা। আমি সত্যি মন থেকে দোয়া করলাম, তুমি জীবনে যা চাও তাই পাবে। এটা আমি একজন মা হয়ে বললাম, দেখো তুমি মিলিয়ে নিও। আমি যা চাই সেটা আমাকে এই বাড়িতে থেকেই আদায় করতে হবে। আগে শিওর হতে হবে আমি যা সন্দেহ করছি তাই কি ঠিক। সানভি মাঝরাতে ঘুমের মাঝে টের পায় কি ওর বুকের ওপর তাকিয়ে দেখে একই চাদরের নিচে সিলি ওকে জড়িয়ে ধরে আছে। হোয়াট ইজ দিস? তুমি এখানে এত বড় সাহস কিভাবে পেয়েছ? কাম অন বেবি। সিলি সানভিকে আরো শক্ত করে ধরে। আমি জানি একা রাত কাটাতে তোমার খুবই বোরিং লাগছে, তাই তোমার সঙ্গ দিতে আসলাম। কি আমাকে পছন্দ না? সিলি শয়তানে হাসি হেসে চোখ টিপ দেয়। ওকে, শিকার নিজে বাঘের গোয়ায় আসলে বাঘের মজা নিতে অসুবিধা কি? বলেই সিলির দিকে এগিয়ে আসে। না না না। নেক্সট টাইম ফাজলামি করার আগে মনে রাখবে কার সঙ্গে লাগতে এসেছো। গট ইট? শিলির হাত খামচে ধরে। আহ ছাড়ুন। সানভি শিলিকে এক ধাক্কায় বেড থেকে ফেলে দেয়। এরপরে কখনো টাচ করা তো দূর, আমার আশেপাশে দেখলে এমন হাল করব সুইসাইড ছাড়া আর রাস্তা পাবে না। বাট যাই হোক, তুমি প্রচুর সাহসী, তাহলে বাঘের গোয়ায় নিজে থেকে ঢুকতে না। কিপ ইট আপ, অন্য কোথাও কাজে লাগাতে পারে। আমি বুঝি না তোমার মতো মেয়ে থাকতে তোমার ফ্যামিলির এত অভাব কেন। তোমাকে লাইনে নামালেই তো হয়, অনেক টাকা ইনকাম করবে। ব্লাডি স্টুপিড সেমলেস, জাস্ট গেট লস্ট। শিলি রাগে অপমানে নিজের রুমে গিয়ে ফুঁসতে থাকে, নিজের হাতের দিকে তাকায়। সেইখানটায় সানভি খামচের দাগে লাল হয়ে আছে। শিলি মৃদু হেসে চুমু দেয়। তোমার এই চিহ্ন যত্ন করে রেখে দিব বেবি, একদিন এই অপমানের উত্তর দেওয়ার জন্য। পরের দিন সকালে সানভি গিয়েছে গোসল করার জন্য। চোখে মুখে সাবান মেখে পানি ছাড়তে গেলেই দেখে কলে পানি নেই। ওই হ্যালো, আপনাদের সাহস কম না? আমাকে নষ্ট করে গোসল করতে দিয়েছেন। উফ শিট, আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে। উফ। সানভি সাবান মেখে বাথরুম থেকেই চিৎকার করছে আর লাফাচ্ছে। সকাল সকাল কি এর মধ্যে চুলকানি উঠছে? চিল্লাই কে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি আমারে মাইরা ল্যাংড়া কইরা দিবি? এত বড় কথা? তুই জানোস আমি কেডাই?